ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। ভোগ্যপণ্যের উচ্চ মূল্যের চাপ পড়েছে হোটেল রেস্তোরাঁয়। বাধ্য হয়ে খাবারের দাম ও হোটেল ভাড়া বাড়ানো হলেও কমতে শুরু করেছে ক্রেতা। ফলাফল সংকটে পড়েছে সম্ভাবনাময় এই খাত। নিয়মিত বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে এই খাতের শ্রমিকরা। এসব নিয়েই ইসলামী ব্যাংক টালি খাতায় আমাদের আজকের আলোচনার বিষয় মূল্যস্ফীতির চাপে হোটেল রেস্তোরাঁ ব্যবসা। আলোচনা করতে অনলাইনে যুক্ত হচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী এবং যুক্ত হয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইমরান হাসান। শুরু করতে চাই আসলে আপনাকে দিয়েই। এই যে আমরা কথা বলছিলাম যে খাদ্যপণ্যের এই দাম এবং মূল্যস্ফীতির কারণে প্রভাব পড়েছে আসলে রেস্তোরাঁ হোটেলগুলোতে। এই যে এই প্রভাবের ফলে আসলে ক্রেতাদের কি প্রভাব পড়ছে এবং ব্যবসার যে মালিক আছে তাদের উপরে কি প্রভাব পড়ছে? দেখুন, আমরা এই রেস্তোরাঁ খাত সেই করোনার কালীন সময় থেকেই আমরা ধুকে ধুকে এগিয়ে যাচ্ছি, টিকে আছি। করোনাকালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেক্টরটি। করোনাকালীন পরে যখন আমরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছিলাম, তখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আবার এই মূল্যস্ফীতির চাপে আমরা দিশেহারা। তারপরে দেখেন 29 ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের পরে এই সেক্টরে একটা খড়গ নেমে আসছিল। এরপরে আবার রাজনৈতিক পট পরিবর্তনে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে 3 মাস অতিবাহিত হচ্ছে, সবকিছু মিলে 3 মাসে আমাদের এই সেক্টরে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আমরা ক্ষুদ্র উদ্যোক্তারা আজ পর্যন্ত সরকারিভাবে কোনো সরকারের আমলেই কোনো সাপোর্ট আমরা পাইনি। সে এক্সাম্পল, আমাদের কোনো ব্যাংক লোন দেওয়া হয় না, কোনো প্রণোদনা বলেন বা টিসিবি থেকে আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে ন্যায্য মূল্যে আমাদের কিছু প্রোডাক্টের ব্যবস্থা যদি করা হয়। আমাদের বাজারে যেমন বিভিন্নভাবে যে আমার নীতিহীনতার কারণে, আমি বলবো যে নীতি প্রণয়নের ব্যর্থতার কারণে আমাদের উচ্চ মূল্যে গরুর মাংস থেকে শুরু করে মুরগির মাংস সবসময় কিনতে হচ্ছে। তো আমাদের যে মূল্যস্ফীতি সেটা কিন্তু সিঙ্গেল ডিজিটে ছিল। এই সরকার আসার পর আমরা আশাবাদী ছিলাম এটা হয়তো আরো কমবে, কিন্তু তা না হয় কিন্তু এটা সরকারি হিসাবে 11 পয়েন্ট সামথিং আছে মূল্যস্ফীতি। সেটা কিন্তু এটা তো অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি আমরা মনে করি এখনো মূল্যস্ফীতি 15 থেকে 20% হবে। কিন্তু এই মূল্যস্ফীতি থাকলে হয় কি যে টোটাল সামষ্টিক অর্থনীতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমরা এখনো পর্যন্ত সরকারের কোনো উদ্যোগ এবং আলাপ আলোচনা বা আমাদেরকে ডেকে কথা বলা, কি কি প্রবলেম আছে, কি কি সুযোগ সুবিধা দরকার বা কিভাবে পলিসি নির্ধারণ করলে এই সেক্টরটা উজ্জীবিত হবে বা এই সেক্টরটা দাঁড়াবে, সেই ব্যাপারে সবসময় উদাসীন ছিল আগের গভর্নমেন্ট বলেন, আমলাতন্ত্র বলেন। এই গভর্নমেন্ট আসার পরেও আমরা দেখছি যে এই বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে বসছে, কিন্তু আমাদের সাথে আজ পর্যন্ত বসার কোনো সুযোগ এখনো হয় নাই বা আমাদেরকে ডাকে নাই বা আমরা যাওয়ার সুযোগ পাই নাই। এখন আমরা যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, উনি কিন্তু ক্ষুদ্র ঋণের জনক বলা হয় এক অর্থে। উনি কিন্তু ক্ষুদ্র ঋণ দিয়েই কিন্তু নোবেল লরিয়েট ছিলেন, হয়েছেন উনি, এবং সারা বিশ্বে উনি সমাদৃত। তো আমরা বিশ্বাস করি যে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, এদেরকে যদি এখন বাঁচিয়ে রাখা না হয় তাহলে দেশে একটা চরম অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে। কারণ বেকারত্বে এমনি আমরা নির্বাসিত, আর কিছু লোক তো ব্যাংক লুট করে তারা আজকে দেশ থেকে ভেঙে গিয়ে ভালোই আছে, কিন্তু আমরা এই ক্ষুদ্র উদ্যোক্তারা যাবো কোথায়? আমি নিজে আমার সেভিংস ভেঙে, আমার ভেঙে আমি লাস্ট 3 মাস বেতন দিতে পেরেছি। আগামী মাসে কিভাবে বেতন দিব আমরা এখনো জানি না। কিন্তু এখন এই ক্ষুদ্র উদ্যোগ বাঁচানোর জন্য সরকারের দিক নির্দেশনা চাই। এই তেলের মাথায় তেল না দিয়ে ব্যাংক সেক্টরকে এগিয়ে আসতে অনুরোধ করব। যেহেতু আমাদের অর্থ উপদেষ্টা একজন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের ছিলেন, উনি গভর্নর ছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর বসেছেন, উনি অর্থনীতিবিদ, উনি ব্যাংকার, উনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এখন চারজন অর্থ উপদেষ্টা কিন্তু চারজন উপদেষ্টা কিন্তু অর্থনীতিবিদ। এই অর্থনীতিবিদদের উপর ভর করে কিন্তু দেশটা অর্থনীতি যদি টিকে থাকে, যদি টিকে যায়, তাহলে কিন্তু আমরা দাঁড়ায় যেতে পারবো। তো ওনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করবেন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের কিভাবে পুনর্বাসন করা যায়, কিভাবে তৈরি করা যায়, কিভাবে সাপোর্ট দেওয়া যায়, একটা ব্যাংকিং পলিসি করবেন। সেটা পলিসি করতে গিয়ে যদি সময় না চলে যায়, ইমিডিয়েট যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশে ক্ষুদ্র উদ্যোক্তারা চরম ক্ষতির সম্মুখীন হবে। কারণ আমাদের এতগুলো ব্যাংক আছে, শুধু নির্দেশনা দিয়ে দিয়ে কিছু টাকা, আমরা হাজার হাজার কোটি টাকা ওইভাবে চাই না যে 50,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা।
আমাদের এই সেক্টরে ৩-৪ হাজার কোটি টাকা যদি এসএমই খাত থেকে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের লোন দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি জানেন বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তারা কখনই ডিফল্টার হয় নাই ওইভাবে। তারা কিন্তু টাকা মেরে বিদেশে ভেগে যায় নাই। তারা কিন্তু জমি বিজনেসে খারাপ করলেও জমি যারা বিক্রি করে কিন্তু টাকা ফেরত দিছে ব্যাংকে। চুরি করছে, লুটেরা করছে এই বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় লুটেরা না। এর মধ্যে জড়িত সব ব্যাংকের এমডি গুলা, ওই এমডি গুলোর মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এই ব্যাংকের ব্যবস্থাপনায় থেকে এই লুটেরাদের সহযোগিতা করছে তারা কিন্তু স্টিল বহাল তবিয়াতে আছে। তারা কিন্তু এই সাধারণ ব্যবসায়ীদের নিয়ে একটু চিন্তা করেন। তো আমরা এই ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে দাবি জানাচ্ছি, পুরো ব্যাংকিং সেক্টর যেভাবে প্ল্যান করে ঢেলে সাজানো দরকার সেটা ঢেলে সাজাবে। ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে কিভাবে বাঁচাবে সেটা সরকারের ব্যাপার, বাঁচাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে বাঁচাইতে হবে সবার আগে। কারণ বারবার আমাদের এই সেক্টরের উপর একটা চরম একটা দুর্যোগ নেমে আসে, সেই করোনা থেকে শুরু করে সেই এখন পর্যন্ত। আপনি জানেন করোনায় কিন্তু বড় বড় ব্যবসায়ীরা সহযোগিতা পেয়েছে, ক্ষুদ্র উদ্যোক্তারা একটি টাকা পায়নি। এরপরে দেখেন 29শে ফেব্রুয়ারি দুর্ঘটনার পরে কিন্তু এই সেক্টরে একটা বিশাল খরচ নেমে আসছিল, সেখান থেকেও কিন্তু আমরা বের হতে পারিনি। আমাদের সেক্টরে ঢাকা উত্তর দক্ষিণে আমাদের কিন্তু ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রাখছে, ট্রেড লাইসেন্স দিচ্ছে না। তাহলে এই ট্রেড লাইসেন্সের নামে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অথরিটি হয়রানি করার চেষ্টা করছে, হয়রানি করার, যদিও আমাদের এই সিচুয়েশনে ওইভাবে হয়রানি করছে না, কিন্তু তারা কিন্তু আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে যে কোনো সময় আমরা তোমাদেরকে ধরবো। কেউ কেউ হয়তো গোপনে সুযোগ সুবিধা নিচ্ছে। তা আমরা চাই এই সমাজটা একটা ন্যায়ের ভিত্তিতে, যে কারণে এই অভ্যুত্থান হয়েছে, যে কারণে ছাত্র জনতা এই বিপ্লব ঘটিয়ে এই বৈষম্য নিরসনের জন্য সরকারকে বসিয়েছে, সেই বৈষম্য নিরসন যদি করতে হয় সমাজের প্রত্যেকটা সেক্টরে, নট অনলি রেস্তোরাঁ খাত, ছোট ছোট দোকান যারা করেন প্রত্যেক ব্যবসায়ীদেরকে আপনার পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেক ব্যবসায়ীকে ব্যাংকিং সেক্টরের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের সেক্টরে ভ্যাট নিয়ে একটা চরম হয়রানি হচ্ছে। আমি আশা করি যে সরকার এই ভ্যাট নিয়ে একটু বসবেন। এই ভ্যাটের ফাঁকিও আমরা বন্ধ করতে চাই। ভ্যাটের সাথে একটা ট্যাক্সের বহুদিন থেকে বলে আসছি একটা নীতিমালায় গ্যাপ আছে, যে কারণে আমরা ভ্যাট দিতে অনুৎসাহিত এবং কাস্টমাররাও ভ্যাট দিতে অনুৎসাহিত। কি করে আমরা এইখানে এই সেক্টরটাকে আমরা একটা মডেল হিসেবে দাঁড় করাতে পারি সারা বিশ্বের কাছে, যে আমরা এই সেফটি ফুড এনশিওর করে বাংলাদেশকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বাংলাদেশের ফুডকে নিয়ে যেতে পারি। এই জন্য সরকারের অবিলম্বে একটি পরিকল্পনা করা দরকার এবং ন্যায়ের ভিত্তিতে, এবং এটা যেন এই অ্যাবসার্ড কিছু না হয়, যেটা দরকার এই দেশের যুগোপযোগী পরিবেশের ভিত্তি করে। তাহলে আমরা আশা করব যে এই সরকার অ্যাটলিস্ট ক্ষুদ্র উদ্যোক্তার ব্যাপারে একটু নজর দিবেন, যাতে এখন যেই সমাজে যে বৈষম্য চলছে, সমাজে যেই অরাজকতা চলছে, এবং আপনাকে আরেকটা কথা ইনশিওর করতে চাই, ল অ্যান্ড অর্ডার এখনো ঠিক হয় নাই। যদিও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে, কিন্তু আমরা মনে করি অবিলম্বে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে। তা না হলে কিন্তু ব্যবসায়িক পরিবেশটা ফিরে আসবে না। কারণ একটা কনজিউমার যদি কমফোর্ট জোনে না যায়, সে কখনোই আপনার বাইরে খেতে যাবে না, সে তার ব্যয় কিন্তু কমিয়ে দিবে। তাহলে কিন্তু ইকোনমি সব দিক থেকে স্থবির হয়ে যাবে। সুতরাং আমরা আশা করি ল অ্যান্ড অর্ডারটা সরকার দ্রুত ঠিক করবে এবং আমাদের সেক্টরকে একটা প্রায়োরিটি ভিত্তিতে 2 কোটি লোকের যে কর্মসংস্থান। জনাব ইমরান হাসান, আপনার কাছে আমি আরো একটা বিষয় আসলে জানতে চাই, যে যখন কোনো মধ্যবিত্ত তাদের ভ্যাকেশনের জন্য কোনো প্ল্যান করে, যদি সেটা কক্সবাজারে হয়, কক্সবাজারে কিন্তু দেখা যায় যে 1.5 লাখ টাকার নিচে আসলে খুব মানে মোটামুটি ভালো মানের একটা হোটেলে থাকতে গেলে 1.5 লাখ টাকার একটা বাজেট করতে হয় একটা পরিবারকে। কিন্তু সেই সমপরিমাণ টাকা নিয়ে কিন্তু দেখা যায় যে পার্শ্ববর্তী দেশগুলোতে ঘুরতে যেতে পারে খুব স্বাচ্ছন্দ্যেই। এই বিষয়টা আসলে কিভাবে পার্শ্ববর্তী দেশে যেরকম ঘুরতে গেলে কম টাকায় আসলে একটা ট্যুর দেওয়া যায়, সেক্ষেত্রে কি দেশের ভেতরেও এরকমটা সম্ভব কিনা বা কি করা যেতে পারে, আপনি কি মনে করছেন? এখন আপনার সাথে আমি কক্সবাজারে বসে আছি, আমার একটা প্রতিষ্ঠানে, এখন আজকে ঢাকায় আসবো। আপনার এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি। এখন যদি আপনি 5 স্টার হোটেলে থাকেন, আপনাকে বাজেটটা বাড়াতেই হবে। কক্সবাজারে আমাদের 1000 টাকা থেকে রুম শুরু, 500 টাকাও রুম পাওয়া যায়। এখন সিজনে যদি আসেন, আপনি একসাথে যদি সমস্ত পর্যটক একই দিনে চলে আসে, সেখানে একটা ট্যারিফ রেট থাকে। এই কক্সবাজার নিয়ে অনেক অপপ্রচার চালানো হয়। আমরা মনে করি আমাদের এই ব্যবসাটা পার্শ্ববর্তী দেশ, সেক্ষেত্রে 500 বা 1000 টাকার হোটেলগুলোর মান কি? আপনি এখন সারা পৃথিবীতেই আপনি যত টাকা দিবেন সেই মানে একটা 5 স্টার হোটেল তো আপনি $150-200 নিচে তো একটা রুম সারা পৃথিবীর কোথাও আপনি পাবেন না। তো আরেকটা বিষয় আমি যেটা বলছি, যে শ্রেণী ভেদে সমস্ত হোটেল কিন্তু কক্সবাজারে আছে। এই কক্সবাজার নিয়ে মাঝে মাঝে খুব নেতিবাচক প্রচারণা করা হয়। আরেকটা বিষয় আপনাকে বলি, 15% ভ্যাট দিয়ে রাখছে সরকার প্রত্যেকটা হোটেলে। সেই 5 স্টার হলো 15%, আপনার নর্মাল হোটেল হলো 15%। আমরা বহুদিন থেকে বলে আসছি যে 3 স্টার পর্যন্ত হোটেলে যদি আপনি ম্যাক্সিমাম 5% ভ্যাট করেন,
এবং এটার সাথে বাড়ি ভাড়া আছে, বাড়ি ভাড়ার উপরে 15% ভ্যাট, এআইটি, শুধু ট্যাক্সই। এই ট্যাক্সটা এমনভাবে সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে সরকারও পাবে না, এই থার্ড পার্টি গুলো এই আপনার বেনিফিটেড হবে। এখানে একটা চাঁদাবাজির এই সরকারি কর্মকর্তারা এই সুযোগে এই লুটপাটের একটা সিন্ডিকেট করে নিছে। দ্যাটস ওয়াই কিন্তু ওভারহেড সবসময় বাড়তি। আমরা বলেছি যদি ট্যুরিস্ট বান্ধব করতে হয় সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ভ্যাটটা 15% থেকে নামিয়ে 5% নিয়ে আসতে হবে, তাহলে আপনার এই কস্ট অনেক কমে যাবে। 10% কস্ট এখানেই কমবে। আরেকটা বিষয়, কক্সবাজার নিয়ে আমরা বহুদিন বলে আসছি, দেখেন ট্রেন চালু হয়েছে, এই ট্রেনে কিন্তু মাত্র 2টা না 3টা ট্রেন দিচ্ছে। আপনি 10টা ট্রেন দেন, সারা বছর এখানে পর্যটক থাকবে এবং সরকারের বিশাল রেভিনিউ এখান থেকে আসবে। আপনি দেখেন বাই রোডে কক্সবাজার আসতে এখনো 5 ঘন্টা লাগে মিনিমাম, এবং রাস্তা এখনো ভাঙাচোরা অবস্থা। জি জি জনাব ইমরান হাসান, আমরা নিয়ে আরো কথা বলবো, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। আমরা বিরতির পর ফিরে এসে আমরা আবারও এই বিষয়ে আলোচনা করব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। টালিখাতায় আজকের আলোচনার বিষয় মূল্যস্ফীতির চাপে হোটেল রেস্তোরাঁর ব্যবসা। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক টালিখাতা। এবার শুরু করতে চাই পারভেজ করিম আব্বাসী আপনাকে দিয়েই। গত জুলাইয়ে কিন্তু সার্বিক মূল্যস্ফীতি ছিল 11.75 এবং আগস্টে তা এসে দাঁড়ায় 10.43। এই যে এই মূল্যস্ফীতির এই ধারা অব্যাহত রাখতে কি করণীয় এবং সরকারের পক্ষ থেকে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। মূল কথা হচ্ছে যে এই মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, আমাদের এখানে হচ্ছে যে এই বিগত বছরে ছিল হচ্ছে আপনার 10.5%, যেটা হচ্ছে 12 বছরের সবচেয়ে উঁচু। এবং এখানে যে হাইয়েস্ট যে রেট অফ ইনফ্লেশন আছে, এখন যে সেন্ট্রাল ব্যাংকে এখন যেটা করা হচ্ছে যে পর্যায়ক্রমে যে এখানে হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেটে যেখানে বাড়ানো হচ্ছে একের পর এক, এটাতে কি হচ্ছে, এখানে আপনার হচ্ছে যে আপনার চাহিদাটাকে এখন এফেক্ট করা হচ্ছে। এবং আমার মূল্যস্ফীতিতে শুধু না, আপনার খাদ্য মূল্যস্ফীতি খুব উঁচু। তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের খাতে 22টি এখানে হচ্ছে দেশ, মানে এখানে হচ্ছে যে দেশ আছে যে হচ্ছে লাল শ্রেণীভুক্ত, যার মানে হচ্ছে অত্যন্ত এখানে হচ্ছে মূল্যস্ফীতি চাপ, খাদ্য মূল্যস্ফীতি চাপ বেশি। 22% হচ্ছে খাদ্য নিরাপত্তাহীনতা আছে। আমি আপনাকে শুধু বলছি। এবং হোটেল এবং ট্যুরিজমের মধ্যে আপাতত, কালে আমি ভাইয়ের কথা শুনছিলাম, আমি ওনার সাথে সহানুভূতি আছে, কিন্তু আপাতত যেটা হচ্ছে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে গেছে, দুর্নীতি হয়েছে, টাকা ছাপানো হয়েছে। এখন যে মূল্যস্ফীতি আছে এটা হচ্ছে সরবরাহ খাতে এখানে সমস্যা হচ্ছে। আপনার ডলারের দাম বেড়ে গেছে আপনার, এবং যখন আপনার মূল্যস্ফীতি অনেক বেশি, যখন আপনার ক্রয় ক্ষমতা কম, তখন কিন্তু মানুষ হোটেল রেস্টুরেন্টে কিন্তু এখানে আসা যাওয়াটা কমে যাবে। এবং এই হোটেল রেস্টুরেন্ট আমাদের প্রায় 2% হচ্ছে জিডিপি তে কন্ট্রিবিউট করে। এবং আমাদের প্রায় আপনি এখানে দেখেন হচ্ছে 4,500 থেকে 5,000 কোটি টাকার মতো আমাদের জিডিপিতে এখানে কন্ট্রিবিউট করছে। কিন্তু আপাতত আমার মনে হচ্ছে না যে এখানে কোনো স্বস্তির মতো আছে। সঙ্গে সঙ্গে হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ভাই যেটা বললেন, এখন হচ্ছে যে আইন কানুন যদি এখানে শক্ত হাতে যদি আপনার এটাকে যদি রিইম্পোজ না করা হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু ট্যুরিজম খাতে যাবে না। সাজেকে মানুষ গিয়ে এখনো আটকে আছে। তো এখানে আপনি কক্সবাজারে গেলে মানুষ হচ্ছে এখানে অপ্রীতিকর অবস্থা এখানে সম্মুখীন হচ্ছে। তো আর সঙ্গে সঙ্গে হচ্ছে যে এখন আপনার যে কন্ট্রাকশনের মনিটারি পলিসি ফলো করছে। তো এইরকম অর্থে যখন আপনার পর্যায়ক্রমে যদি আবার 2বার হচ্ছে আপনার বেসিস পয়েন্ট আপনার ইন্টারেস্ট রেট বাড়ানো হবে, তার মানে হচ্ছে যে মানুষের হাতে ক্রয় ক্ষমতা যত কমে যাবে, যত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে যাবে এবং যত আইএমএফ স্টেবিলাইজেশন লোনের ইম্প্যাক্ট করবে, আনফরচুনেটলি হোটেল, ট্যুরিজম, রেস্টুরেন্টস, ট্রাভেল, এগুলোর সবগুলোর উপরে হচ্ছে একটা বাজে প্রভাব পড়বে, যেটাকে বলে অ্যাডভার্স এফেক্ট। তো 1-1.5 বছর হচ্ছে যে এই অস্থিতিশীলতা চলবে, যতক্ষণ না হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে একটা স্থিতিশীলতা ফেরত আসে। পারভেজ করিম আব্বাসী, আমরা কিন্তু আসলে দেখি যে রাজনৈতিক পট পরিবর্তনের সময় আসলে সব খাতেই একটা প্রভাব পড়ে, কিন্তু আমরা কি এই যে এই হোটেল রেস্টুরেন্টের এই খাতটাকে এই প্রভাব থেকে মুক্ত রাখতে পারি কোনোভাবে? এটার জন্য আমি আপনাকে বলতে পারি যে সরকার প্রণোদনা দিবে কি করে? আইএমএফ এর কাছে তো অলরেডি চুক্তিবদ্ধ আছে যে এখন হচ্ছে ওদের খরচ কমাতে হবে। প্রণোদনা দিতে হলে এখন হচ্ছে আপনার খাদ্য নিরাপত্তা প্রণোদনা দিতে হবে। সুতরাং এই যে এখন হোটেল ট্যুরিজমটা আছে, এটা ঠিক কথা, আমাদের এই জন্য হচ্ছে যে আমাদের এখানে পর্যটন খাতটা বাড়ছে না।
কেন প্রথম থেকে নেগলেক্ট ছিল, প্রথম থেকে এখানে হচ্ছে যে উনি এখানে যে বলছিলেন ভাই অদক্ষ, এখানে হচ্ছে যে এখানে কর্মী বেশি পাচ্ছেন, এবং এখানে হচ্ছে যে আমরা নামধারী ডিগ্রি নামধারী এখানে হচ্ছে অনেক ছাত্র বার করছি, এটা আমাদেরও ব্যর্থতা, কিন্তু আমাদের দক্ষ শ্রমিক পাচ্ছি না। তো এবং আমাদের ওই এনভায়রনমেন্টটা পাচ্ছে না। তো আপাতত হোটেল আর রেস্টুরেন্টে এখানে যতক্ষণ না অর্থনৈতিক প্রবৃদ্ধি চাকা আবার না ঘুরে, মূল্যস্ফীতি আবার না কমে, এবং এগুলো হচ্ছে একদিনের ব্যাপার না, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা আনতে সময় লাগবে, এবং তার সাথে ব্যাংকিং খাতে এটা করতে হবে। আপনিও জানেন, উনিও জানেন, আমরাও জানি, কিন্তু আনফরচুনেটলি ওনাদের ওই চাপটা এখনো আপাতত বজায় থাকবে। জি পারভেজ করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান হাসান, আপনার কাছে একদমই সংক্ষেপে জানতে চাইবো, বর্তমান মূল্যস্ফীতির কারণে তো সবকিছুর উপরে প্রভাব পড়ছে, বর্তমানে সরকারের হোটেল রেস্তোরাঁর জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আপনি কি মনে করছেন, একদমই সংক্ষেপে জানতে চাইবো। প্রথম কথা হচ্ছে আমাদের দক্ষ কর্মীর অনেক অভাব। আমরা চাই ইমিডিয়েটলি সরকারের যে শিক্ষা নীতিমালা করবেন ওয়াহিদুজ্জামান স্যার, সেখানে বাংলাদেশের মানুষকে কিভাবে একটা কারিগরি দিকে নিয়ে যেতে পারে, এবং এই সেক্টরকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা মিনিমাম আগামী 5 বছরে 20 লক্ষ লোকের টার্গেট করি যে আমরা এই সেক্টরে তৈরি করবো, তাহলে আমরা এক্সপোর্টও করতে পারবো, লোকাল মার্কেটও আমরা পাবো। সেটার জন্য আমরা দেখছি না কোনো কার্যক্রম আছে, বা আমরা চাই এটা শুরু হোক ইমিডিয়েটলি। আরেকটা বিষয় হচ্ছে যে এই সেক্টরকে স্থিতিশীল করতে হলে আমাদেরকে কোনো প্রণোদনা দরকার নেই, আমাদেরকে ব্যাংক ইন্টারেস্টের এই এসএমই খাতে যে লোনগুলো আছে সেই লোনগুলো যাতে আমরা সহজলভ্যে পেতে পারি, একটা সহজলভ্যে পেতে পারি, কোনো লাল ফিতার দৌরাত্ম্য ছাড়া। সরকার যদি মনে করে যে না এই ছোট উদ্যোক্তাদেরকে বাঁচাবে, তাহলে যাদের প্রয়োজন আছে লোনের তাদেরকে যেন ইমিডিয়েটলি ব্যাংকগুলো একটা লেজিটিমেট ওয়েতে লোন দেওয়ার ব্যবস্থা করে। এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ ইমরান হাসান আপনাকে, এবং পারভেজ করিম আব্বাসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।